দেখো ফিফথ সেমিস্টারের ইকোনমিক্সের ক্লাস তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা প্রথমে যে 5টা চ্যাপ্টার আছে, আমি 3 নম্বর চ্যাপ্টারটা ধরেছি, ঠিক আছে? একটু বড় চ্যাপ্টার আছে, এই জন্য আমরা বড় চ্যাপ্টারগুলো আগে করে নেব, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারটা আমরা ধরেছি। সেই 3 নম্বর চ্যাপ্টারে অলরেডি আমরা দুটো কোশ্চেন কভার করে ফেলেছি। সেটা কি? প্রথম কোশ্চেন করেছি কনজাম্পশন ফাংশন, লেকচার 1 এ পেয়ে যাবে। লেকচার 2 তে কি আছে? সেভিং ফাংশন। আগে বারবার তোমাদেরকে বলছি বা রিকোয়েস্ট করছি, আগে ওই দুটো ভিডিও ভালো করে দেখো, না হলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে না। তাহলে আমাদের কনজাম্পশন ফাংশন বোঝা হয়ে গেছে, আমাদের সেভিং ফাংশন বোঝা হয়ে গেছে। তারপরে আমরা এসেছি যে এখন নতুন একটা টপিকে এসেছে, মানে ওটা রিলেটেড। কি লেখা আছে কোশ্চেনটা? রিলেশন বিটুইন, কাদের মধ্যে রিলেশন? টোটাল কনজাম্পশন আর টোটাল সেভিং। টোটাল কনজাম্পশন আর টোটাল সেভিং এর মধ্যে রিলেশন। জাস্ট নরমাল ব্যাপার, আমি বলে দিচ্ছি, ইজি জিনিস। ধরো এই আমি এখন এখানে ছোট্ট জিনিস বোঝার জন্য তোমাদের লিখেছি। ধরো একজন পার্সন, ধরো মিস্টার রাম ধরো 1000 টাকা কামিয়েছে। স্যার কামিয়েছে মানে ইনকাম করেছে, ধরো 1000 টাকা ইনকাম করেছে। তা আমি ধরো যেই টাকাটা প্রতি মাসে ইনকাম করব, তার মধ্যে পুরো টাকাটাই কি আমি জমাতে পারবো না? স্যার এটা কি করে সম্ভব? আমি ধরো যেই টাকাটা প্রতি মাসে ইনকাম করব, তার মধ্যে কিছু পোরশন টাকা আমাকে তোমার খরচা করতে হবে, তাই না? আরে ইনকাম করলে খরচা তো করতেই হবে। আমি যত টাকা ইনকাম করব তার মধ্যে কিছু পোরশন টাকা খরচা করব, আর বাকি পোরশন যদি বেঁচে থাকে সেটা সেভিং করব, ঠিক আছে? তো এমনও হতে পারে আমি যা টাকা ইনকাম করলাম দেখা গেল পুরো টাকাটাই খরচ করে দিতে হবে, বিভিন্ন সিচুয়েশন আসতে পারে। তো আমি তোমাদের সামনে উদাহরণ রেখেছি, ধরো আমি 1000 টাকা ইনকাম করলাম, তার মধ্যে 200 টাকা খরচা করলাম, তাহলে বাকি 800 টাকা কি করেছে? নিশ্চয়ই সেভিং করেছি। তা 1000 টাকা আমি কামিয়েছি, তার মধ্যে 200 টাকা খরচা করলাম, আর বাকি 800 টাকা আমি সেভ করলাম। এই যে আমি 1000 টাকা ইনকাম করেছি এটাকে বললাম ইনকাম, 200 টাকা খরচা করেছি এটাকে বলবো কনজাম্পশন, আর 800 টাকা সেভ করেছি এটাকে বলবো সেভিংস, ঠিক আছে? তো তার মানে আমরা যে টাকাটা ইনকাম করি সেই ইনকামটা কিছু পোরশন কনজাম্প করি আর কিছু পোরশন সেভ করি। এটাই তোমরা তোমাদের বই যদি দেখো, আমি অজয় কুমার নন্দীর বই পড়ি, ঠিক আছে? অজয় কুমার নন্দীর বইটা দেখে তোমাদের সমস্ত জিনিস করায়। তোমরা অজয় কুমার নন্দীর বই কিনো, যে ইংলিশ ভার্সনে পড়বে সে ইংলিশে কিনবে, যে বেঙ্গলি ভার্সনে পড়বে সে বেঙ্গলিতে কিনবে, ঠিক আছে? তো সুতরাং সুন্দরভাবে বইতে লেখা আছে, আমার কাজ বুঝিয়ে দেওয়া, বাকিটা তোমরা বই দেখে পড়ে নিতে পারবে, ঠিক আছে? তাহলে কি বলছে? তো আমাদের দেশে ভারতবর্ষে যত পিপল আছে, ঠিক আছে, যত মানুষ আছে, তো সবাই কিছু না কিছু ইনকাম করে। ইনকামের একটা পার্ট কনজিউম করে আর একটা পার্ট কি করে? সেভিং করে, ঠিক আছে? তো তাই আমরা বলছি আমাদের দেশের যে টোটাল ইনকাম, আমাদের দেশের টোটাল ইনকাম কি হয়? কনজাম্পশন আর সেভিং এর যোগফল, তাই তো? আচ্ছা স্যার, তোমাদের মানে প্রশ্ন হতে পারে, স্যার ইনকামটা তো শুরু আয় দিয়ে, তাহলে আমরা আয় না লিখে ওয়াই কেন লিখি? ইনকামটা শুধু আয় দিয়ে, আমরা আয় লিখতে পারবো না? আয় না লিখে কেন ওয়াই জানো? ইকোনমিক্সে বলছে আমরা যে ইনকাম করি না, ইনকামটাকে বলা হয় ইল্ড, ওয়াই আই ই এল ডি। এই দেখো ইল্ড, ওয়াই আই ই এল ডি, ইল্ড। আর ইল্ড শুরু হয় কি দিয়ে? ওয়াই দিয়ে, এই জন্য আমরা ইনকামটাকে ওয়াই দিই। তাহলে আমরা বলতে পারি তো একটা দেশের যে টোটাল ইনকাম, এটা বের করার পরে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, আর সি প্লাস এস, আর কনজাম্পশন শুরু সি দিয়ে আর সেভিং শুরু এস দিয়ে, তাই বলতে পারি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। এটাই বলতে চাইছে y equal to c plus s। এবার দেখো কি লেখা আছে, if total income of the country, একটা কান্ট্রির যে টোটাল ইনকাম is used, তা একটা দেশের যে টোটাল ইনকাম সেই টাকাটা কোথায় ব্যবহার করা হয়? কিছু পোরশন টাকা কনজাম্পশন করা হয় আর কিছু পোরশন টাকা সেভ করা হয়, তাই is used only for consumption and saving purpose, ঠিক আছে? তো তাই এখানে তোমাদের বইতে এটাই লিখেছে, বলছে একটা কান্ট্রির যত টাকা টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামটা কিছু কনজাম্পশন করা হয় আর কিছু সেভ করা হয়। তাহলে দেশের যে টোটাল, কি লেখা আছে তারপর? দে এগ্রিগেট অফ টোটাল কনজাম্পশন, ঠিক আছে? টোটাল যে কনজাম্পশন, টোটাল কনজাম্পশন সি আর টোটাল সেভিংস, ঠিক আছে? এটা সবসময় টোটাল ইনকামের সমান হবে। তো এটাই বলেছে এখানে, খুব সুন্দর কথা বলেছে, আমি আবার পড়ে দিচ্ছি। ইফ টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি, একটা কান্ট্রির টোটাল ইনকাম কি করে? টোটাল ইনকামটা কোথায় ব্যবহার করা হয়? কনজাম্পশন আর সেভিং পারপাসে ব্যবহার করবে, কিছুটা কনজাম্পশন ব্যবহার করবে, কিছুটা সেভিংস ব্যবহার করবে। দেন দ্য এগ্রিগেট অফ টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, এগ্রিগেট মানে টোটাল কনজাম্পশন আর টোটাল সেভিংস, এটা সব সময় সমান হবে টোটাল ইনকাম। তাই লিখেছি c plus s equal to কি? c plus s কি লিখেছি? c plus s equal to y, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? c plus s equal to y, যেটা আগে বোঝালাম, ঠিক আছে? তারপর কি লিখেছে? c
এবার আমি তোমাকে বলছি এগুলো মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। আমরা কি বললাম বলতো y ইকুয়াল টু c প্লাস s, ঠিক আছে? তো এখান থেকে তুমি বলতে পারো c ইকুয়াল টু কি হবে, সাইড চেঞ্জ করো y মাইনাস s, ঠিক আছে? তাহলে s ইকুয়াল টু কি হবে, s ইকুয়াল টু কি হবে y মাইনাস c। তো বুঝতে পারলে? তো এবার কি বলেছে, বলছে দেশের ধরো ইনকাম y, ধরো y যদি ফিক্স থাকে, কি বললাম y যদি ফিক্স থাকে, তুমি ভাবো না y যদি ফিক্স থাকে তাহলে কি হতে পারে? এখানে সুন্দরভাবে বলেছে দেশের y মানে দেশের ধরো টোটাল ইনকাম, দেশের টোটাল ইনকাম যদি ফিক্স থাকে, ঠিক আছে? তাহলে কি হবে, যদি y যদি ফিক্স থাকে তখন c মানে কনজাম্পশন যদি বাড়ে, কনজাম্পশন বাড়তে পারে, ধরো y আগে যা ছিল এখন তাই আছে, ঠিক আছে? ধরো ইনকাম ধরো ফিক্সড আছে, তাহলে কি হবে, কনজাম্পশন যদি বাড়ে তাহলে সেভিংস কি হবে, যত কনজাম্পশন বাড়বে সেভিংস কত কি হবে, সেভিংস কত কমবে। এখন যদি উল্টো করে যদি বলি y যদি ফিক্স থাকে, ঠিক আছে, y যদি ফিক্স থাকে, তাহলে y মানে বারবার বলছি ইনকাম, দেশের ইনকাম যদি ফিক্স থাকে, ঠিক আছে, তাহলে কনজাম্পশন যদি কমে, কনজাম্পশন যদি কমতে থাকে তাহলে কি হবে স্যার, সেভিংস বাড়বে, সেভিংস কি হবে, সেভিংস বাড়বে। তাই না, মাথায় রাখবে, এটাই আছে তোমাদের বইতে দেখবে, এটাই আছে রিলেশন বিটুইন টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার আর টোটাল সেভিংস। তো সুন্দরভাবে বললাম, যেটা বললাম বইতে লেখা আছে টোটাল ইনকাম যদি ফিক্স থাকে তাহলে কি হবে, টোটাল ইনকাম যদি ফিক্স থাকে, কনজাম্পশন যদি বাড়ে, ধরো তোমার ইনকাম ধরো ফিক্সড, ঠিক আছে, তোমার ইনকাম ধরো ফিক্সড, যদি কনজাম্পশন যত বাড়াবে তাহলে সেভিংস তত কমবে, আর তোমার ইনকাম ফিক্সড, কনজাম্পশন যত কমাবে সেভিংস তত বাড়বে। এটাই লেখা, এটা সুন্দরভাবে ঢুকে নাও, কিছুই নেই বোঝানো, ঠিক আছে? এরপরে আমরা করব ওই আমরা আগের ক্লাসে পড়েছি এপিসি, এপিএস, এমপিসি, এপিএস, এইগুলো পড়ব, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট যে কোশ্চেনটা পড়বো সেটা কি 4 নম্বর, রিলেশনশিপ বিটুইন এপিসি এন্ড এপিএস, ঠিক আছে? তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো তো বলছে এপিসি এর সাথে এপিএস এর রিলেশন কি, এপিসি এপিএস আমরা আগেই পড়ে নিয়েছি, এপিসি আর এপিএস আমরা আগেই পড়ে নিয়েছি, ঠিক আছে? তো এপিসি মানে কি, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, আর এভারেজ প্রপেনসিটি টু সেভিংস পড়ে নিয়েছি আমরা আগে। এই জন্য বলছি যদি পড়া না থাকে আগে দেখে নাও দুটো ভিডিও, তাহলে বুঝতে অসুবিধা হবে। কি বলছি, দা সাম অফ এপিসি আর এপিএস এর যে যোগফলটা না, এটা সবসময় এক হয়, ঠিক আছে? এটাই আমি তোমাদের সামনে প্রুফ করে দেখাবো, ঠিক আছে? একটা দেশ বা ধরো একটা কান্ট্রির যা টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামটা কিছুটা কনজিউম করা হয় আর কিছুটা সেভ করা হয়, তাহলে আমরা বলতেই পারি একটা দেশের যে মোট আয়, টোটাল যে আয় অর্থাৎ ওয়াই সি প্লাস এস, আমরা বারবার করে একই কথা বলছি, একটা দেশ একটা কান্ট্রি যত টাকা ইনকাম করবে তার কিছু পোরশন টাকা সেভ করবে আর কিছু পোরশন টাকা কনজিউম করবে, তাহলে আমরা বলতেই পারি টোটাল ইনকাম ইকুয়াল টু কনজিউম প্লাস সেভিংস। তাহলে ইনকামটাকে শর্টে কি বলা হয়, ওয়াই বলে, আর কনজিউমটাকে সি বলে, আর সেভিংটাকে এস বলে। তাহলে আমরা বলতে পারি না ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, হলো তো? কিন্তু এটা থেকে কি করে প্রুফ করব, এপিসি আর এপিসি যোগফলে এক হবে, এটা কি করে প্রুফ করব, দেখো শেখাচ্ছি কি করে প্রুফ করব। তো এই তো এটা তো মেইন ইকুয়েশন, y ইকুয়াল টু c প্লাস s, এটা তো মেইন ইকুয়েশন। এবার এটা একটা সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, দুটো সাইডকে আমরা বোথ সাইডকে আমরা y দিয়ে ডিভাইড করব, নরমাল অ্যালজেব্রা করব। তাহলে y কে y দিয়ে ডিভাইড করলে কত হবে স্যার, y বাই y, c কে y দিয়ে ডিভাইড করলে কি হবে, c বাই y, s কে y দিয়ে ডিভাইড করলে কি হবে স্যার, s বাই y। তো y কে y দিয়ে ডিভাইড করলে কি হয় স্যার, কাটাকাটি করে এক করে হচ্ছে। এই জন্য আমি বলছি, বারবার বলছি, আগে তোমরা পড়ে নাও এপিসি আর এপিএস টা পড়ে নাও। তাহলে এপিসি কি করে বের করেছিলাম আমরা, এপিসি আগে কি শিখেছিলাম, স্যার সি বাই ওয়াই, এপিসি সি বাই ওয়াই, ঠিক আছে? কনজাম্পশন বাই ইনকাম, ঠিক আছে? তাহলে সি বাই ওয়াই কে কি বলতে পারি, এপিসি, আর এস বাই ওয়াই কে কি বললাম, লাস্ট ক্লাসে পড়েছি এপিএস। তাহলে বলতে পারি এপিসি আর এপিএস এর যোগফল হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো এপিসি আর এপিএস দুটো যোগফল তো 1, তাহলে এপিসি এর মান কত বের হতে পারে স্যার, 1 মাইনাস এপিএস, আর এপিএস এর মান কত, 1 মাইনাস এপিসি। হয়ে গেল, এত অবধি লিখলে। ধরো প্যারা চেঞ্জ করে কি লিখবে, ধরো কি লেখা আছে, এপিসি আর এপিএস দুটো যোগফল তো 1, যদি তুমি এপিসি এর মান জানতে পারো, তাহলে এপিএস এর মান বের করতে পারবে। আরে পারবে কি পারবে না, ধরো তোমার কোশ্চেনে বলে দিয়েছে, সাপোজ বলে দিয়েছে এপিসি হচ্ছে
0.2। তাহলে কি তুমি এপিএস বের করতে পারবে? হ্যাঁ স্যার পারবো তো বলো না। এই দুটো যোগফল 1, এটা 0.2, তাহলে এপিএস কত হবে স্যার? 0.8। বোঝার চেষ্টা করো। 1 আমি লিখে দিচ্ছি এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1। এপিসি এর মান বলছে 0.2, তাহলে এপিএস কত হবে? এপিএস হবে 1 - 0.2, তাহলে কত হলো? 0.8। আমি এটাই বলতে চাইলাম এই দুটোর মধ্যে যে কোনো একটার মান জানা থাকে বাকিটার মান জানতে পারবে। যদি এপিসি এর মান বলে দেয় তুমি এপিএস এর মান বের করতে পারবে, যদি এপিএস এর মান বলে দেয় তুমি এপিসি এর মান বের করতে পারবে। এটাই বলতে চাইছি। এইগুলো সুন্দরভাবে গুছিয়ে তোমাকে লিখতে হবে ফুল মার্কস পেতে গেলে। ঠিক আছে, হয়ে গেল। তারপর তাহলে কি বলছি, এখানে যে কথাটা বলছে একটা কান্ট্রি, ঠিক আছে, একটা কান্ট্রি যে টোটাল ইনকামটা আছে না, একটা কান্ট্রির যে টোটাল ইনকাম আছে সেটা কনজাম্পশন আর সেভিংস এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা কান্ট্রির যে টোটাল ইনকাম যেটা কোথায় ব্যবহার করা হয় আগেও বলেছি, সেভিংস এর উদ্দেশ্যে ব্যবহার করা হবে, আবার কনজাম্পশন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। যদি ব্যবহার করা হয় তাহলে এপিসি আর এপিএস এর যোগফল সবসময় এক হবে। এটাই তো এতক্ষণ ধরে এটাই বলা হলো। আর কি আছে? আচ্ছা, যেটা লিখেছি এপিসি এর ভ্যালু যদি বেড়ে যায়, এপিসি এর ভ্যালু যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে এপিএস কমবে। এগুলো লিখতে হবে তোমাকে, প্যারা চেঞ্জ করে এগুলো লিখতে হবে। এপিসি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এপিএস কমবে, আর এপিসি যদি কমে যায় তাহলে এপিএস বাড়বে। তুমি একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। এরপরে তো আমরা পরের ক্লাসে অঙ্কগুলো করব, তাহলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। ঠিক আছে, তো এপিসি এর ভ্যালু যদি বেড়ে যায়, ধরো এপিসি এর ভ্যালু বেড়ে গেলে তাহলে কি হবে? এপিএস তো কমতে হবে অফ কোর্স। আর এপিসি এর ভ্যালু যদি কমে যায় তাহলে এপিএস বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি? এপিসি আর এপিএস একে অপরের কমপ্লিমেন্টারি। ঠিক আছে, তো বুঝতে পারছো তো? কমপ্লিমেন্টারি, তাহলে এটা মাথায় রাখতে হবে। আমরা কি বললাম এখন পর্যন্ত? এপিসি আর এপিএস এর মধ্যে রিলেশন। দেখো তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হতেই পারে, আরে এরপরে আমরা অঙ্ক করব, অঙ্কের মাধ্যমে দিয়ে তুমি বুঝতে পারবে। বলছে এপিসি এর ভ্যালু যদি বেড়ে যায়, তো আমি কি বললাম? এটা করে কিছু করে বললাম না, এপিসি ভ্যালু কত? সাপোজ এপিসি ভ্যালু 0.2। ঠিক আছে, তো এপিসি ভ্যালু যখন 0.2 হলো তখন এপিএস কত হলো? স্যার এপিএস হলো 0.8। সাপোজ হলো এপিসি ভ্যালু যদি 0.2 থেকে যদি 0.3 হয় তাহলে কত হবে? 0.7 হবে না? ও স্যার বুঝতে পেরেছি, এটাই তো লিখেছি। এপিসি এর ভ্যালু যদি বেড়ে যায়, 0.2 থেকে 0.3 হয় তাহলে এপিএস এর ভ্যালু কি হবে? স্যার কমে যাবে। এটাই তো হচ্ছে, তো উল্টো। তাহলে বোঝা গেল আমি কি বললাম? রিলেশনশিপ বিটুইন এপিসি আর এপিএস। এবার করব রিলেশন বিটুইন এপিসি এন্ড এপিএস। ঠিক আছে, এটা তো লিখে নাও। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? হচ্ছে রিলেশনশিপ বিটুইন এমপিসি আর এমপিএস। তাহলে এমপিসি ফুল ফর্ম কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, আর এমপিএস মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস। আগে পড়িয়েছি, বারবার বলেছি, আগে দুটো ভিডিও ভালো করে দেখো, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো দেখো কি লিখেছি? the sum of MPC আর MPS is equal to 1। তার মানে এই MPC আর MPS এর যে সাম মানে যোগফলটা সব সময় 1 হবে, এবং এটাই প্রুভ করে দেখাচ্ছি। ক্যান বি প্রুভড অ্যাজ আন্ডার। ঠিক আছে, তো এখানে কি লিখি? y = c + s। ঠিক আছে, আমাদের কান্ট্রিতে মানে যত ঠিক আছে যে পার্সেন্ট গুলো আছে, বা একজন পার্সন টোটাল যত টাকা ইনকাম করবে, বলতে পারো একটা কান্ট্রি টোটাল যত টাকা ইনকাম, সেই ইনকামের কিছু পোরশন টাকা কনজিউম করবে আর কিছু পোরশন টাকা সেভ করবে। তাই জন্যই আমরা লিখেছি y = c + s। আচ্ছা, এখানে তারপরে আমরা কি করেছি? এটা প্রুফ করতে হবে। y = c + s প্রুফ করব, এটা আর এটা যোগফল এক হয়। কি করে প্রুফ করব? টপিকটার নাম হচ্ছে মার্জিনাল। আর আমরা বহুদিন ধরে শিখেছি, মার্জিনাল কস্ট পড়েছি, মার্জিনাল প্রোডাকশন পড়েছি, মার্জিনাল ইউটিলিটি পড়েছি, সব পড়েছি। মার্জিনাল মানে হচ্ছে বলছিলাম যে ফোন এসেছিল, ঠিক আছে, নিউ জয়েনিং চলছে, এখন নিউ জয়েনিং চলছে তো কন্টিনিউ ফোন আসছে। ঠিক আছে, যাই হোক ফোন এসেছিল বলে আমাদের ডিস্টার্ব হয়ে গেল। তো কোথায় চলছিল? যাই হোক, ফর্মুলাটা বললাম কি? y = c + s। এখান থেকে আমরা প্রুফ করে দেখাবো এমপিসি আর এমপিএস এর যোগফল যে এক হয়। স্যার কি করে প্রমাণ করবে? আরে এমপিসি এম মার্জিনাল আমরা পড়েছি। আরে আমরা ফোর্থ সেমিস্টারেও মার্জিনাল পড়ে আসলাম। চেঞ্জ হবে মানে মার্জিনাল মানেই তোমার চেঞ্জ বলে টপিকটা চলে যাবে। চেঞ্জ ডেল্টা, আর চেঞ্জটাকে আমরা কি বলি? ইংলিশে ডেল্টা বলি। এরকম ডেল্টা সাইন, এখন ডেল্টা, এটা হচ্ছে
সরি আবার চলে এসেছিল, ঠিক আছে। তো আমাদের কোথায় চলছিল, দেখ বলছিলাম মার্জিনাল, তাই না? মার্জিনাল মানে চেঞ্জ কথা চলে আসে, মার্জিনাল মানে তোমাদের চেঞ্জ, যে জিনিসটা চেঞ্জ চলে আসবে। তো আমরা আগে প্রচুর পড়েছি চেঞ্জ জিনিসটা কি। তো এখানে আমরা কি বোঝাবো তোমাদের কাছে, কেমন ভাবে বোঝাবো দেখো। ওয়াই মানে ন্যাশনাল ইনকাম, বা বলতে পারো দেশের কান্ট্রির একটা ইনকাম, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে, ইনকামটা চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশন আর সেভিংস এর কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশন আর সেভিংস এর কি চেঞ্জ হয়েছে। ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশনের চেঞ্জ হওয়াটাকে কি বলছো তোমরা, এমপিসি পড়েছো, ঠিক আছে। ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংস চেঞ্জ হওয়াটাকে কি বলে, এমপিএস বলেছে, তাই না। তো দেখো ওটা তো বলেছিলাম, এখানেই বলছে বোথ সাইডস মাল্টিপ্লাই বাই ডেল্টা, দুটো সাইডে আমি ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এই সাইডে ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, ডেল্টা ওয়াই, এখানে সি কে ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করলে ডেল্টা সি আর এটা ডেল্টা এক্স, ঠিক আছে। এইবার যেই হয়ে গেল আমি ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবার তুমি ডেল্টা দিয়ে ডিভাইড করে দাও। আগের কোশ্চেনে কি ছিল, আগের টপিকটা কি ছিল, কি করে ওয়াই দিয়ে ডিভাইড করেছিলাম, আর এখানে ওয়াই না ডেল্টা। স্যার কেন ডেল্টা আসছে, আরে টপিকটাই তো মার্জিনাল, বোঝো টপিকটা মার্জিনাল, ঠিক আছে। তাই এখানে আমি ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলাম, এটাকে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলাম, এটাকে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলাম, এটাকে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করলাম। তো এটা ডিভাইড করলে কত হয়, 1, তোমরা জানো। এই দেখো আমরা আগেই বলেছি এমপিসি বের করার ফর্মুলা কি, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। কি বললাম, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশনের কি চেঞ্জ হচ্ছে, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশনের কি চেঞ্জ হচ্ছে, বারবার বলছি ইনকাম চেঞ্জ হওয়ার ফলে কনজাম্পশনের কি চেঞ্জ হচ্ছে, এটাকেই তো বলে এমপিসি। তাই এটাকে আমি বলতে পারি এমপিসি, হ্যাঁ স্যার বলতে পারি। আর ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংস এর কি চেঞ্জ হচ্ছে, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংস এর কি চেঞ্জ, বারবার বলছি ইনকাম চেঞ্জ হওয়ার ফলে সেভিংস এর কি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এমপিএস। দেখো এখানে লিখেছে, স্যার এগুলো পরীক্ষায় লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, তাহলে ওটা তুমি কোথা থেকে পেলে, এটা দেখাতে হবে। তাহলে এখানে লিখলাম এমপিএস, তাহলে এমপিসি আর এমপিএস এর যোগফল কত, 1, তাই তো লেখা আছে। আরে এটাই তো লেখা আছে এমপিসি আর এমপিএস এর যোগফল কত, 1। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না, তাহলে দেখো এই দুটো যোগফল 1, যদি আমি এমপিসি এর মান জানি তাহলে এমপিএস এর মান বের করতে পারবো, যদি আমি এমপিএস এর মান জানি তাহলে এমপিসি এর মান বের করতে পারবো। অর্থাৎ এই দুটোর মধ্যে যদি একটার মান জানা থাকে আর একটার মান বের করা যাবে। তো আমি কি লিখেছি, এমপিসি ইকুয়াল টু 1 মাইনাস এমপিএস আর এমপিএস ইকুয়াল টু 1 মাইনাস এমপিসি। এবার আমি এটাও বলতে পারি তোমাদের সামনে, এমপি আগেরটার মতো এমপিসি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এমপিএস কমে যাবে। এমপিসি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এমপিএস কমে যাবে, ঠিক আছে। এটা নিশ্চয় করে দেখাতে হবে না, আমি আগেরটাই দেখালাম। এমপিসি এর ভ্যালু যদি, এমপিসি বেড়ে গেলে এমপিএস কমবে স্যার, এবার যদি এমপিসি যদি কমে যায় তাহলে এমপিএস বেড়ে যাবে, অর্থাৎ একে অপরের পরিপূরক, অর্থাৎ কমপ্লিমেন্টারি। তো বোঝা গেল ব্যাপারটা, এই তো ছিল টপিক, কিছু ছিলই না টপিকটার মধ্যে, ওদের বইতে এইসবই লিখেছে কথাগুলো, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো, সুন্দরভাবে টুকে নাও। আর এগুলো টুকে নিলে হবে না, নিজেকে সুন্দরভাবে পড়তে হবে, স্টাডি করতে হবে। তোমাদের কিন্তু এমসিকিউ পেপার না, বারবার বলছি এমসিকিউ পেপার এগুলো খাতায় লিখতে হবে, ঠিক আছে। যেই ভার্সন পড়ছো, ইংলিশ পড়ো বা বেঙ্গলি পড়ো, যেই ভার্সন পড়ছো সেই ভার্সনের বই কিনে নাও। আমি তো লিখিয়ে দিচ্ছি, মানে তো মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, এবার তুমি তোমার বইয়ের লেখাটা দেখে নাও, বইতে এটাই লেখা আছে, নতুন কিছু লেখা নেই, এইভাবে লিখে দিলেই হবে, ঠিক আছে। তাও যদি তোমরা লিখতে না পারো, নোট আমরা প্রোভাইড করবো, ঠিক আছে। নোট আমরা প্রোভাইড করবো, গ্রুপে নোটগুলো চলে যাবে, ঠিক আছে। তো তোমরা এইটা করতে থাকো, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই। তো দেখো এরপরে দেখো এখনো পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে কি কি ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাগুলো করবো না, আমাকে অঙ্ক করতে হবে। তো আমাদের তো পরীক্ষায় অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, তো অঙ্ক করতে হবে, তো অঙ্ক করার জন্য ফর্মুলা জানতে হবে। তো ফর্মুলাগুলো কি কি ফর্মুলা করলাম সেটা স্টাডি করে নিতে হবে। তো দেখো এই চ্যাপ্টারে আমরা এখনো পর্যন্ত কি কি ফর্মুলা শিখে নিয়েছি। আরে তোমরা বলে স্যার আমরা সব জানি, তো জানি তো কি একটা জায়গায় লিখে রাখলাম, ঠিক আছে। তো কি বলছে, এপিসি, এপিসি বের করার ফর্মুলা কি শিখেছি, সি বাই ওয়ান। দেখো ফর্মুলা মনে রাখা, টেকনিক্যালি তো মনে রাখতে পারবে। দেখো এপিসি সি বাই ওয়াই, ঠিক আছে, সি বাই ওয়াই, কারণ এপিসি সি আছে না এখানে, এখানে দেখো কি আছে, সি আছে, তো সি বাই ওয়াই। এপিএস কি আছে, এটা হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, তাই সি বাই ওয়াই হয়েছে, ঠিক আছে। আর এটা এভারেজ প্রপেনসিটি টু সেভিংস, তাই এস বাই ওয়াই। দেখতে পাচ্ছ
কিন্তু বেস সবকটার বেস কিন্তু y হয়েছে। বোঝার চেষ্টা করে দেখো, সবকটার বেসে কিন্তু তুমি y পাবে, অন্য কিছু পাবে না। কারণ এই চ্যাপ্টার ইনকামটাকে তো ফোকাস করা হয়েছে না, তাই সবকটার বেসে তুমি y পাবে। আর উপরে কি পাবে দেখো, এখানে এখানে c আছে বলে c, এখানে s আছে বলে s, হয়ে গেল তো। এবার যখন এমপিসি করব, এমপিসি কিছুই না, জাস্ট সবকটাকে ডেল্টা বসিয়ে দাও। দেখো এই ফর্মুলাটা এখানে ওই জাস্ট একটা ডেল্টা বসে গেছে, আর এই ফর্মুলাটা এখানে ওই জাস্ট একটা ডেল্টা বসে গেছে, নতুন কিছু নেই। এবার আমরা কি শিখেছি, এই দুটো যোগফল কত হবে, 1 হবে। তাহলে এপিসি ইকুয়াল টু 1 মাইনাস এপিএস আর এপিএস ইকুয়াল টু 1 মাইনাস এপিসি। একই রকম ভাবে এই দুটো যোগফল 1 হবে। তাহলে এপিসি হচ্ছে 1 মাইনাস এপিএস আর এপিএস ইকুয়াল টু 1 মাইনাস এপিসি। তাহলে এখনো পর্যন্ত আমি তোমাদের কাছে না 3টে ক্লাস দিয়েছি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার 3টে ক্লাস দিয়ে 3টে ক্লাস ভালো করে করো। দেখো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কবে, পরীক্ষা শেষ হয়েছে তোমাদের মঙ্গলবার, টুয়েসডে পরীক্ষা শেষ হয়েছে, তাই না? আর আজকে কি বার, আজকে আমাদের থার্সডে, ঠিক আছে? দুদিন হয়েছে, দুদিনের মধ্যে আমি অলরেডি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি। 3টে ভিডিও ভালো করে পড়ো, ইকোনমিক্সটা ভালো করে পড়ো। ইকোনমিক্স খুব ভালো করে করতে হবে, ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স সাবজেক্টটা খুব ভালো করে করতে হবে। এই সাবজেক্টটা একদম নেগলিজেক্ট করলে হবে না, ঠিক আছে? গাফিলতি দিলে হবে না। এই সাবজেক্ট খুব ভালো করে করতে হবে আমাদের, ঠিক আছে? এই সাবজেক্টে যখন খুব হাই স্কোর ওঠে, তেমনি অনেকে কিন্তু অনেক কম নম্বরও পায়। তো সুতরাং প্রথম থেকে, আর একটা কথা বলেছি যে অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্স কিন্তু এমসিকিউ পেপার নয়, এটা কিন্তু নন এমসিকিউ পেপার, ঠিক আছে? তো তোমাকে বানাতে হবে অঙ্ক, এবং ম্যাথের চ্যাপ্টারগুলো খুব ভালো করে না করলে কিন্তু খুব সমস্যা পরীক্ষায় গিয়ে করা। তো প্রথম থেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এমন না যে ম্যাথ হয়ে গেছে বলে আমি লিখে দিলাম, হবে না। পার ডে প্র্যাকটিস করতে হবে ম্যাথ, ঠিক আছে? তো প্লাস মাইনাস প্রচুর গন্ডগোল হতে পারে। তো ঠিক আছে, অনেক বলে দিলাম। তো এইগুলো তোমরা কন্টিনিউ করতে থাকবে, এবং আগামী ক্লাস তো আসছেই, ঠিক আছে? এবং আমরা সমস্ত ভিডিওগুলো, চিন্তা নেই, ভিডিওর লিঙ্কগুলো আমরা গ্রুপে পাঠিয়ে দেবো। অনলাইন স্টুডেন্টের গ্রুপ অনলাইনে পাঠাবো, তো যাদের অফলাইন ব্যাচ অফলাইন সব গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আমি আগেই বলেছি ইকোনমিক্স ক্লাস কিন্তু আমি ফেস টু ফেস করাবো না। ইকোনমিক্স ক্লাস কেন, সময় হবে না। 3 দিন, হাতে 3টে দিন তো সময় দেবো। একদিন ম্যাথ, একদিন কর্পোরেট অ্যাকাউন্টিং, একদিন ট্যাক্স, ঠিক আছে? কিন্তু আমরা তাহলে ইকোনমিক্স পড়বো কবে? ইকোনমিক্স এর ভিডিও আপলোড করে পাঠিয়ে দেবো। ফালতু অত দূর থেকে এসে পড়তে সময় নষ্ট করে লাভ নেই। বাড়িতে দেখে নেবে, সুন্দরভাবে দেখে নেবে, এবং ইকোনমিক্স নোট করবে, প্রথম থেকে ইকোনমিক্সটা ভালো করে করবে, বারবার বলছি ইকোনমিক্স ভালো করে করবে, ঠিক আছে? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে ওরাও যাতে ভিডিওটা দেখতে পারে এবং ওরা যাতে আমাদের কোচিংয়ে জয়েন করতে পারে। দেখো, ঠিক আছে?